6 মার্চ কর্মসংস্থান থেকে এই প্র্যাকটিস সেটটি ফুটেজের জন্য আমরা ইতিমধ্যে জেনারেল স্টাডিজ প্র্যাকটিস সেটটা সম্পূর্ণ করেছি। আজকের ভিডিওতে অঙ্কের প্র্যাকটিস সেটটা সম্পূর্ণ করব। তো এখানে 25টা ছিল জেনারেল স্টাডিজ, আপনারা অবশ্যই এগুলো দেখেছেন আশা করি। এই ভিডিওটা আপনাদের দেখা হয়ে গেছে। তো 25টি জেনারেল স্টাডিজ ছিল, যার শেষ প্রশ্ন ছিল কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কত সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। এর সঠিক উত্তর ছিল কিন্তু 2019। এখন আমরা যে প্রশ্নটা করব সেটা হচ্ছে আমরা অঙ্ক প্রশ্নের সমাধান করব। অঙ্ক প্রশ্ন কিন্তু এই 26 দাগ থেকে অঙ্ক ছিল, সেটাও কিন্তু আমরা 26 দাগের অঙ্ক কিন্তু ওই জেনারেল স্টাডিজ প্র্যাকটিস সেটে করিয়েছি। আমরা আজকে করছি কিন্তু এই প্র্যাকটিস সেটের দ্বিতীয় পার্ট। আজকের এই দ্বিতীয় পর্বে আপনারা দেখতে পাবেন অঙ্কের প্র্যাকটিস সেট। তো সম্পূর্ণ অঙ্কগুলো সমাধান করব। দ্বিতীয় পর্বে আপনারা দেখতে পাবেন জেনারেল স্টাডিজের পরে যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলোর সমাধান। তো এবার প্র্যাকটিস সেটে 50টি অঙ্ক আছে। এই প্র্যাকটিস সেটে 50টি প্রশ্ন আছে, 25টি জেনারেল স্টাডিজ এবং 25টি অঙ্ক। তো আমরা জেনারেল স্টাডিজের ভিডিও করার সময় একটি অঙ্ক সম্পূর্ণ করেছি, অর্থাৎ 26 দাগের এই অঙ্কটা সম্পূর্ণ করেছি। আর এবার আমরা এই 27 দাগের এই অঙ্ক থেকে শুরু করব। তো চলুন সরাসরি চলে যাই 27 দাগের অঙ্কে। তো 27 দাগের অঙ্ক আছে, দেখুন এখানে বলছে 27 দাগের যে অঙ্কটা আমরা করব সেটা হচ্ছে দুটি পাইপ একটি ট্যাঙ্কে যথাক্রমে 14 ঘন্টা এবং 16 ঘন্টায় পূর্ণ করতে পারে। এবার আমরা পরের পেজে চলে যাব, তবে এই পেজে আবার কি আছে সেটা দেখে নেব। দুটি পাইপ একটি ট্যাঙ্কে যথাক্রমে 14 ঘন্টা এবং 16 ঘন্টায় পূর্ণ করতে পারে। তো আমরা ওই পেজে চলে যাব। তো আমরা ওই পেজে পড়ে এসেছি দুটি নল 14 মিনিট এবং 16 মিনিটে ট্যাঙ্কটি পূরণ করতে পারে, কিন্তু ট্যাঙ্কের তলদেশে একটি ছিদ্র থাকার কারণে ভর্তি হতে আরও 32 মিনিট বেশি সময় লাগে। তাহলে সম্পূর্ণ ভর্তি ট্যাঙ্কটি ছিদ্র দিয়ে সম্পূর্ণ জল বেরিয়ে যেতে কত সময় লাগে? তো এই অঙ্কটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন? তো আমরা যেহেতু ওই পেজে পড়ে এসেছি, একটা একটা নল 14 মিনিট সময় লাগে, একটা নল 16 মিনিট সময় লাগে। তো দুটো নল যদি একসঙ্গে খুলে দিই ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে? তো এ বি বাই এ প্লাস বি, অর্থাৎ 14 গুণ 16 বাই 14 যোগ 16, অর্থাৎ 14 আর 16 হয়ে যাবে কত? 30। এখন এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে 2 দিয়ে কাটলে 8 দিনও 16 আর এখানে 15 দিনও 30। তো আমরা এটাকে করতে পারি 8 14 112 বাই 15, 112 বাই 15 ঘন্টা। এবার যেহেতু আমার এখানে এই সময়টা লাগছে, দুটো নল একসঙ্গে খুলে দিলে ভর্তি হতে সময় লাগছে 112 বাই 15 ঘন্টা, কিন্তু এখানে বলেছে যে ট্যাঙ্কটি ভর্তি হতে আরও 32 মিনিট বেশি সময় লাগে, কারণ তলদেশে একটা ছিদ্র আছে। তাহলে ওই তৃতীয় ছিদ্রটা যদি ব্যবহার করা হয় তখনই কিন্তু আরও 32 মিনিট বেশি সময় লাগবে। তাই ট্যাঙ্কটি ভর্তি করতে আরও তাহলে 32 মিনিট বেশি সময় লাগবে। তাহলে এখানে আছে 112 বাই 15 ঘন্টা যোগ এই 32 মিনিট, অর্থাৎ 32 মিনিট মানে কি 32 বাই 60। তাহলে এটা ঘন্টায় প্রকাশ করে নিলাম, মিনিটটাকে ঘন্টায় প্রকাশ করে নিলাম। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তো এখানেও আমরা যদি ক্যালকুলেশন করি তো এখানে হয়ে যাবে 4 15 60, অর্থাৎ 4 দিয়ে কাটলে 15 হয়ে যাবে, আর 32টা 4 দিয়ে কাটলে 8 হয়ে যাবে। তো এটাকে যদি আমরা ভগ্নাংশে যোগ করি তাহলে হয়ে যাবে 120 বাই 15, এত ঘন্টা। এখন এখানে দেখুন এটাকে আমরা এ ধরবো আর এটাকে আমরা ধরবো বি। তো এখানে আমরা বলেছে যে তাহলে সম্পূর্ণ ভর্তি ট্যাঙ্কটি ছিদ্র দিয়ে সম্পূর্ণ জল বেরিয়ে যেতে কত সময় লাগে? তো এখানে আমরা জল বেরিয়ে যাওয়ার সূত্র ব্যবহার করব, এটাকে এ ধরবো আর এটাকে বি বি ধরবো। তো এখানে হয়ে যাবে কি এ বি বাই, সূত্র হয়ে যাবে কিন্তু এ বি বাই বি মাইনাস এ, মানে বড়টার থেকে ছোটটা বিয়োগ করব। তো এ হচ্ছে এটা 112, 112 বাই 15 ইন্টু 120 বাই 15। এটাকে যদি আমরা এ বি এ ধরলাম আর এটা বি ধরলাম, আর বি মাইনাস এ মানে 120 বাই 15 বিয়োগ 112 বাই 15। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা আমরা করতে পারি 8 15 120 8। তো এটা সমান সমান হয়ে যাবে কত? এখানে হয়ে যাবে, এবার আমরা এখানটায় একটা দাগ দিলাম, আর এখান থেকে যদি আমরা আগে এইটা উপরটা ক্যালকুলেশন করে নেবো, তো উপরে থাকবে কত? 1 1 2 মানে 112 ইন্টু 8, আর 15টা নিচে চলে আসবে। আর এটা যদি আমরা ক্যালকুলেশন করি তো 112 থেকে 20 বিয়োগ 120 থেকে 112 বিয়োগ করলে হয়ে যাবে 8, আর 15 হয় লসাগু। তো এখানে হয়ে যাবে শুধু 120 থেকে 112 বিয়োগ করলে থাকবে 8, সেই 8 বাই 15 হবে। তো 8 বাই 15টা উল্টে যাবে, অর্থাৎ 15টা উপরে যাবে, 8টা নিচে চলে আসবে। তো আমরা এখানে দিয়ে দেবো এখানে নিচে 8 আর উপরে 15, মানে এটার ক্যালকুলেশন হয়ে যাবে, কিন্তু এটার ক্যালকুলেশন হয়ে যায় কিন্তু 8 বাই 15। তো এই ক্যালকুলেশনটা যেহেতু এর নিচে আছে তাই এটা উল্টে যায়, 15টা উপরে যায় 8টা নিচে চলে আসে। তো আমরা যদি কাটাকুটি করি তাই এই 8 কেটে গেলে 15 এই 15 কেটে গেল, তো সমান সমান থাকবে কত? 112। তো কত সুন্দরভাবে সহজে এই অঙ্কের সমাধান করা যায়, সিদ্ধাভাবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 28 দাগের এই প্রশ্নে। একজন ব্যক্তি একটি সাইকেল 10% লাভে বিক্রি করেন।
যদি তিনি 10% কমে সাইকেলটি কিনতেন তাহলে 132 টাকা কমে বিক্রি করতেন, তাহলে তিনি 10% লাভ করতেন। সাইকেলটির ক্রয় মূল্য কত টাকা? তো আমরা অঙ্কটা কীভাবে সহজে সমাধান করবো দেখুন। তার জন্য প্রশ্নটা আমরা এটা একটু মুছে নিলাম। এখন আমরা এইটা সমাধান করব। 10% লাভে বিক্রি করেন, তো তার মানে 10% লাভে বিক্রয় মূল্য কত হবে? তো সেই ক্ষেত্রে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য এক সাইডে লিখছি। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য 10% লাভে বিক্রি করেন, তার মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় করেন কিন্তু 110 টাকা। এখন বলছে যদি তিনি 10% কমে সাইকেলটি কিনতেন, 10% কমে সাইকেলটি কিনতেন মানে যদি সাইকেলটি 90 টাকায় কিনতেন তাহলে বিক্রি করতেন কত টাকায়? সাইকেল যদি 10% কমে কিনতেন, 132 টাকা কমে বিক্রি করতেন, তাহলে তিনি 10% লাভ করতেন। তো এই জায়গাটায় যদি 10% কমে কিনতেন অর্থাৎ 90 টাকায় যদি কিনতেন তাহলে তিনি 10% লাভ করতেন। 10% লাভ করার কত অর্থ কি? 90কে কী করতে হবে? 10% লাভ করার কথা অর্থ হচ্ছে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হয়ে যাবে 110 টাকা, তাহলে 90 টাকা হলে বিক্রয় মূল্য হয়ে যাবে কিন্তু 99 টাকা। 10% লাভ করার কথা হচ্ছে 90 টাকা, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 110 টাকা। তো যেহেতু 100 টাকায় 10 টাকা লাভ করে, তা 90 টাকায় সে ক টাকা লাভ করবে? 9 টাকা লাভ করবে। তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে সেই ক্ষেত্রে কত? 99 টাকা। এটা 90 টাকা, 90 টাকার উপর 10% লাভ মানে 9 টাকা লাভ করবে। তাহলে 9 টাকা লাভ করলে আগে ক্রয় ছিল 90 টাকা, বিক্রয় মূল্য হয়ে যাবে 99 টাকা। এখন বলছে যে এই দুটোর পার্থক্য অর্থাৎ এই যে 110 আর 99, এই দুটোর পার্থক্য কত? এই দুটোর পার্থক্য যেটা হবে সেইটা সমান সমান কিন্তু 132 টাকা। তো এখান থেকে আমরা যদি বিয়োগ করি, 110 থেকে 99 যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 9 এর কত হলে 10, 1 হলে 10, হাতে 1, 9 কে 10, 10 এর কত হলে 11, 1 হলে 11, তাহলে 11 টাকা। তাহলে বিয়োগ করলে হয় কিন্তু 11 টাকা। তো এই 11 টাকা সমান সমান কত? এই 11 টাকা সমান সমান কিন্তু 11 টাকা সমান সমান 132 টাকা। 1 টাকা সমান সমান কত? এই 132টা উপরে আর 11টা নিচে চলে আসবে, এত টাকা। আর 100 টাকা সমান সমান কত? কারণ এখানে ওই যেহেতু ক্রয় মূল্য 100 টাকা ধরেছিলাম তাই 100 টাকা হলে কত? তো এখানে 1, 3, 2 ইন্টু 100/11। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে 11 একে 11 আর 2 13, 11 3 22, অর্থাৎ 1200 টাকা। তো সাইকেলটির ক্রয় মূল্য কত? 1200 টাকা। সিদ্ধাভাবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা এই 29 দাগের এই অঙ্কটিতে। তার জন্য কি করব? অঙ্কটা একটু উপরে দিকে তুলব। এখন 29 দাগের যে অঙ্কটা আমরা করব সেটা হচ্ছে, আচ্ছা দেখুন 25 টাকা প্রতি লিটার দরে কিছু রাসায়নিক পদার্থের সঙ্গে কি অনুপাতে জল মিশিয়ে প্রতি লিটার 20 টাকা দরে বিক্রি করলে তার 25% লাভ হবে। তো এইখানটায় অঙ্কটা দেখুন, 25% লাভ হবে, তার মানে ওনাকে 100 টাকার জিনিস 125 টাকায় বিক্রি করতে হবে। তো সেক্ষেত্রে মিশ্রণের মূল্য কত হয়ে যাবে? মিশ্রণের মূল্য হবে সমান সমান 100/125 ইন্টু 20। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে 4 × 5 = 20, অর্থাৎ 4 হয়, আর 5 × 25 100 হয়, আর এই 25 আর এই 100 কাটলে হয়ে যায় 4। তো সমান সমান 4 × 4 = 16 টাকা। এই 16 টাকা কিন্তু এই মিশ্রণের মূল্য হয়ে যাবে, প্রতি লিটার মিশ্রণের মূল্য হয়ে যাবে কিন্তু 16 টাকা। এখন বলছে যে কি অনুপাতে জল মেশাতে হবে, আর তাহলে জলের মূল্য কিন্তু হয়ে যাবে, জলের মূল্য 0 টাকা। তাহলে 25 টাকা প্রতি লিটার দরে কিছু রাসায়নিক পদার্থের সাথে কি অনুপাতে জল মিশিয়ে প্রতি লিটার 20 টাকা দরে বিক্রি করতে হবে, করলে তার 25% লাভ হবে। তো এই 25 টাকা প্রতি লিটার দরে, তো 25 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 9। তো এখানে অনুপাতে মানে বলছে কি অনুপাতে জল মেশাতে হবে, তো 9:, এই যে 16 আছে 16 অনুপাতে জল মেশাতে হবে। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা, এবার আমরা যে অঙ্কটা দেখবো সেটা হচ্ছে 30 দাগের এই অঙ্কটি। তো 30 দাগের অঙ্ক আছে 5 মিটার উচ্চতা বিশিষ্ট একটি উঁচু পিলার থেকে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতিকোণ 30 ডিগ্রি। পিলার থেকে মিনারটির সরলরৈখিক দূরত্ব 30/3 মিটার। এখন মিনারটির উচ্চতা কত মিটার? তো এটা কিভাবে সহজে নিমেষে সমাধান করবো দেখুন। অঙ্কটা আমরা এখানে একটু মুছে দিলাম, এই যে অঙ্কটা করেছিলাম সেই অঙ্কটা একটু মুছে দিলাম। এখন মুছে দেওয়ার পরে আমরা এটা ছবি আঁকবো।
এই যে এখানে আছে বলছে 5 মিটার উচ্চতা বিশিষ্ট একটি উঁচু পিলার, মনে করুন এটা 5 মিটার উচ্চতা বিশিষ্ট একটা পিলার। এই পিলারটা বলছে এই পিলার থেকে মিনারটি 5 মিটার উচ্চতা বিশিষ্ট একটি উঁচু পিলার, এটা একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতিকোণ 30 ডিগ্রি। তো এখানে একটা মনে করুন মিনার আছে, এই মিনারের শীর্ষবিন্দুর উন্নতিকোণ মানে এই যে এটা হচ্ছে 30 ডিগ্রি। এখন বলছে পিলার থেকে মিনারটির সরলরৈখিক দূরত্ব 30√3 মিটার। তার মানে এই পিলার থেকে মিনারের এই যে সরলরৈখিক দূরত্ব হচ্ছে কত, 30√3। তার মানে এটা হচ্ছে 30√3 মিটার। এখন মিনারটির উচ্চতা কত, মানে এখানে আপনার বলছে মিনারটির উচ্চতা কত, তার মানে আপনার এই জায়গা থেকে এটার মান বার করতে বলছে মিনারটির উচ্চতা কত। এটা কিন্তু একটা মিনার, এটা হচ্ছে একটা মিনার, আর এটা হচ্ছে পিলার, আর এটা হচ্ছে 30 ডিগ্রি, একটা 30 ডিগ্রি কোণ। এখানে বলছে 5 মিটার উচ্চতা বিশিষ্ট একটি পিলার, তার মানে এই জায়গাতে এই পিলারটার উচ্চতা কিন্তু 5 মিটার। তো এটা যদি 5 মিটার হয় তাহলে এখান থেকে এটাও কিন্তু 5 মিটার। এখন এই জায়গাটায় উন্নতিকোণ বলেছে 30 ডিগ্রি। তো আমরা জানি কি ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। আমরা এই জায়গাতে এইটার মানটা বার করব, তাহলে আমাদের অঙ্কের উত্তরটা হয়ে যাবে। অর্থাৎ এটাকে যদি এ ধরি, এখানে যদি বি ধরি, তাই এ বি হচ্ছে পিলার, আর এই জায়গায় যদি সি ধরি, আর এই জায়গায় যদি ডি ধরি, তাই সি ডি হচ্ছে মিনার। তো এই পর্যন্ত যদি আমরা ই ধরি, তাহলে এই যে ইডি উচ্চতা 5 মিটার, কিন্তু ইসির উচ্চতাটা নেই এখানে, ইসির উচ্চতাটা আমরা বার করব। তো ইসির উচ্চতাটা আমরা এখান থেকে বার করব। আমরা ট্যান 30 সমান সমান জানি লম্ব বাই ভূমি। তো ট্যান 30 সমান সমান লম্ব বাই ভূমি, এই সূত্রে আমরা করব লম্ব বাই ভূমি। এটা হয়ে যাবে লম্ব, আর এটা হয়ে যাবে কিন্তু ভূমি। তো লম্ব কত আছে, লম্ব নেই, তো লম্বর জায়গায় ইসি এটাই আমরা দিয়ে দিচ্ছি ইসি, আর ভূমি কত 30√3। এখন ট্যান 30 এর মান কত, 1/√3 ট্যান 30 এর মান, এটা সমান সমান ইসি বাই 30√3। এখন এই √3 এই √3 কাটতে পারি, তাহলে ইসি সমান সমান হয়ে যাবে কিন্তু সমান হয়ে যাবে 30। তো ইসি যদি 30 হয়, এই যে যদি ইসি এর মানটা যদি 30 হয়, আর এটা যদি 5 হয়, তাহলে এই মিনারের উচ্চতা কত, এখানে বলে মিনারটির উচ্চতা কত, তো 30 যোগ 5 সমান সমান 35। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 35। বিদ্যা হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 31 দাগের এই প্রশ্নটিতে। তার জন্য প্রশ্নটি একটু উপরের দিকে তুলব। 31 দাগের প্রশ্ন আছে, এ ও বি দুটি পাইপ একটি চৌবাচ্চাকে যথাক্রমে 20 মিনিট এবং 24 মিনিটে পূর্ণ করে। সি নল থেকে প্রতি মিনিটে 50 লিটার জল বেরিয়ে যায়। যদি এ বি সি একসঙ্গে খোলা হয়, চৌবাচ্চাটি 15 মিনিটে পূর্ণ হয়, তাহলে চৌবাচ্চায় কত লিটার জল ধরে। তো এই অঙ্কটা আপনি কিভাবে সহজে নিমেষে সমাধান করবেন দেখুন। এটার সূত্র হচ্ছে, যদি দুটি পাইপ একসঙ্গে খোলা হয় তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগবে কত, তো এ বি বাই এ প্লাস বি, অর্থাৎ 20 গুণ 24 বাই 20 আর 24 যোগ করলে কত হয় 44। তো এখানে দিয়ে দেবো 44। তো আমরা এটা যদি কাটাকুটি করি, তো 4 11 44 আর 4 6 24, তো 6 20 120 বাই 11। যদি এ বি সি নল একসঙ্গে খুলে দেওয়া হয়, তাই চৌবাচ্চাটি 15 মিনিটে পূর্ণ হয়। এবারে আমরা কি করব, এটাকে ধরবো এ, আর এই 15টাকে ধরবো বি। তো আমরা কি করব, এ বি বাই এ মাইনাস বি, অর্থাৎ যেহেতু এখানে বলছে সি নলটি দিয়ে জল বেরিয়ে যায়, তাহলে এ বি মাইনাস এ বি বাই এ মাইনাস বি 120 বাই 11 ইন্টু 15 বাই 15 বিয়োগ 120 বাই 11। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে হয়ে যাবে 120 গুণ 15 বাই 11, এখানে ইন্টু দেবো, এখানে ইন্টু দেবো। এবার এটাকে ক্যালকুলেশন করলে হয়ে যাবে 5 11 55, 5 হাতে 1, 11 1 11 5 16, 165। 165 থেকে 120 বিয়োগ করব, তো বিয়োগ করলে কত হবে, 5 করতে 5, আর 2 আর কত হলে 6, 4 হলে 6। তো এখানে হয়ে যাবে 45 বাই 11। এটার এখান থেকে ক্যালকুলেশন করলে হয়ে যাবে 45 বাই 11। তো 45 বাই 11, অর্থাৎ 11টা নিচে উপরে যাবে আর 45টা নিচে চলে আসবে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তো এখানে 3 15 45 হয়ে যাবে, আর এখানে 3 আর 120 কাটলে হয়ে যাবে 40, আর এখানে 11 আর 11 কাটা যাবে। তো চৌবাচ্চাটি যদি খালি করা যায়, 3 3 নলে একসঙ্গে যদি খুলে দিয়ে চৌবাচ্চাটি খালি করা যায়, তাহলে সেটা 40 মিনিটে খালি হয়ে যায়, 40 মিনিটে খালি হয়ে যাবে। এখন যেহেতু 40 মিনিটে খালি হয়ে যাবে, তাহলে এখানে বলছে যে সি নল থেকে প্রতি মিনিটে কতটা জল বের হয়, 50 লিটার জল বের হয়। তাহলে এখানে 40 মিনিটে তাহলে কতটা জল বেরিয়ে যাবে,
তো 50 গুণ 40 সমান সমান 200। যেহেতু 1 মিনিটে 50 লিটার জল বেরোয়, তাই 40 মিনিটে ক লিটার জল বেরোবে? তো 50 গুণ 40 তো হয়ে যাবে 40 50 2000 লিটার। তো এখানে দেখুন এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 2000 লিটার, অর্থাৎ ডি দাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। 61 দাগের সঠিক উত্তর হয়ে যাবে ডি দাগ। এবার আমরা চলে যাবো 32 দাগের এই অঙ্কটিতে। নির্দিষ্ট সুদের হারে কিছু পরিমাণ টাকা সরল সুদে 2 বছরে 2100 টাকা, 5 বছরে 2250 টাকা হয়, তাহলে টাকার পরিমাণ ও সুদের হার নির্ণয় করুন। তো এখানে আমরা কি করব, এই জায়গাটায় একটা মুছে দেবো। মুছে দেওয়ার পরে অঙ্কগুলো আবার এদিকে এই জায়গাটায় আমরা সমাধান করব এই অঙ্কটি। তো এখানে দেখুন বলছে 5 বছরে হয় কত? 2250 টাকা, 2 বছরে হয় 2100 টাকা। তাহলে এখানে সময় এবং টাকার পার্থক্য কত? 5 বছরে কত? 2250 টাকা, আর এখানে 2 বছরে 2100 টাকা। তো 3 বছরে তাহলে সুদের পার্থক্য হবে কত? বেরিয়ে যাবে। তো এটা বিয়োগ করুন। বিয়োগ করে 3 বছরে সুদ হবে কত? এখান থেকে 0 আর 5 করতে 5, 1 আর কত হলে 2, 150। তো 150 টাকা 3 বছরের সুদ হবে 150 টাকা। 3 বছরের সুদ 150 টাকা হলে তাহলে সুদের হার হয়ে যাবে কত? 1 বছরের সুদ কত? 3 বছরের সুদ হয়ে যাবে 150 টাকা। তাহলে 1 বছরের সুদ কত? 3 বছরের সুদ 150 টাকা। তাহলে 1 বছরের সুদ হয়ে যাবে কিন্তু 150কে 3 দিয়ে ভাগ করুন, তাহলে হয়ে যাবে 50 টাকা। তো 1 বছরের সুদ হচ্ছে 50 টাকা। তাহলে 2 বছরের সুদ কত? 2 বছরের সুদ কিন্তু 2 বছরের সুদ হয়ে যাবে 50 50 গুণ 2 সমান সমান 100 টাকা। 2 বছরের সুদ 100 টাকা। তা 2 বছরের সুদে আসলে কত হচ্ছে? 2100 টাকা। তাহলে আসল কত? আসল কিন্তু হয়ে যাবে 2100 বিয়োগ 100 সমান সমান 2000 টাকা। আসল 2000 টাকা। এখন আমরা আসল বার করলাম 2000 টাকা। তো আসল যেহেতু 2000 টাকা, এবার 2000 টাকা আসল এখানে আছে, এই অপশান সির অপশান আছে 2000, সির অপশানে আছে 2000 আর 2.5%, আর এখানে 2000 আছে আর 3%। তো আমরা এই দুটোর মধ্যে কোনটা হবে সেটা আমরা বার করবো। তো আমরা সুদের সূত্র কি জানি? সুদের সূত্র জানি PTR/100। পি কত? পি এখানে 2000 টাকা আসল, ইন্টু টি কত? টি হচ্ছে 2 বছর, কারণ 2 বছরটা আমরা বার করছি, ইন্টু আর, আর কত? আর হচ্ছে সুদের হার কত সেটা আমার বার করতে হবে। তো আর বাই আরটা দিয়ে রাখলাম, বাই 100। এইটা সমান সমান কত? এইটা সমান সমান সুদ। তাহলে সুদ কত আছে? সুদ আছে, আমরা 2 বছর সুদ বার করেছি 100 টাকা, তো আমরা দেবো 100 টাকা। এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কি হবে? তাহলে এখানে আর এর মান হয়ে যাবে 100 গুণ 100 বাই 2000 গুণ 2, এটা নিচে চলে আসবে। তো আমরা এখানে 1 2 3টে শূন্য কাটবো। তো 1 2 3টে শূন্য কাটলাম, এখানে 10 আছে, এখানে 2 5 দিন 10, আর এই 5 আর 2 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাবে 2.5, আড়াই হয়ে যাবে। তো এখান থেকে 2000 আর 2.5% সুদ আছে। তো সিদ্ধ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 46 এর এই অঙ্কে। 2 বছরের সরল সুদ ও জটিল সুদের পার্থক্য 65 টাকা ও আসল 6500 টাকা হলে সুদের হার কত? তো 2 বছরের সরল সুদ এবং জটিল সুদের পার্থক্য কিন্তু বলেছে 65 টাকা। এবার আসল 6500 টাকা হলে সুদের হার কত? তো এরকম অঙ্ক থাকলে আপনারা সহজে কীভাবে মানে সহজে সমাধান করবেন সেটা হচ্ছে, এখানে দেখুন, এখানে এটার এই যে অঙ্কটা আছে, এইটা হচ্ছে এই যে সরল সুদের পার্থক্য, এর একটা সূত্র আছে। তো এটা হচ্ছে সুদের পার্থক্য, আমি শুধু পার্থক্যটা এখানে লিখলাম। পার্থক্য এটা সমান সমান হয় কি? সমান সমান হয় আসল, আসল যদি আপনি এক্স ধরেন তাহলে এক্স ইন্টু আর বাই 100 আর মাথায় টি। তো যেটা সরল সুদ এবং জটিল সুদের পার্থক্য হবে সেটা সমান সমান কিন্তু। এখন যদি আপনার এই এক্স আর এইগুলো যদি মান দেওয়া থাকে তাহলে সুদের পার্থক্যটা আপনার বেরিয়ে যাবে। এগুলো যদি মান দেওয়া থাকে তাহলে সুদের পার্থক্য বেরিয়ে যাবে। সুদের পার্থক্য দেওয়া থাকলে টির মান এক্স এর মান দুটো যদি দেওয়া থাকে আর এখানে পার্থক্যটা দেওয়া থাকে তাহলে আর এর মান বেরিয়ে যাবে। আবার যদি আর এর মান আর টির মান দেওয়া থাকে আর পার্থক্য দেওয়া থাকে তাহলে এক্স এর মান বেরিয়ে যাবে। এখান থেকে যে কোনো একটা জিনিস অফ থাকবে, বাকি জিনিসটা দেওয়া থাকবে। তো দেখবেন সেখানে মানে খুব সহজে সমস্যার সমাধান করা যাবে। তো এখানে আমরা এই যে পার্থক্যটা পাচ্ছি কত? 65 টাকা। কিন্তু এই যে এক্স এর মানটা কত পাচ্ছি? এক্স এর মান পাচ্ছি 6500। আমরা এখানে এক্স এর মান পাচ্ছি কিন্তু 6500, অর্থাৎ 6500 মানে 6500 টাকা। আর এটা এক্স এর মান পাচ্ছি, আর এর মান আমরা পাচ্ছি না, কারণ আর এর মানটা আমার বার করতে হবে। এখানে এই সুদের হারটা বার করতে হবে। তো আর এর মানটা আমরা দিয়ে রাখবো আর বাই 100। এবার এখানে টির মানটা কত? টির মান আছে 2 বছর, তো আমরা এখানে 2 দেবো। আর এইটা সমান সমান আমরা কি বলেছি? এটা সমান সমান কিন্তু সরল সুদ এবং জটিল সুদের পার্থক্য। সেটা কত? সরল সুদ এবং জটিল সুদের পার্থক্য 65 টাকা। তো আমরা এটা 65 দেবো।
ব্যাস, এবার আমরা এটাকে কি করব, আমরা এটাকে এরকমভাবে ক্যালকুলেশন করব, আর বাই 100 এর এই হোল স্কোয়ার করব, আর এখানে 65/6500। এখন এটাকে যদি আমরা কাটি তো এখানে আমার 100 হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে 1। তো আমরা এটাকে ক্যালকুলেশন করলে আর বাই 100 এরকম হোল স্কোয়ার দেবো, আর এটাকে আমরা 1/10 হোল স্কোয়ার দেবো, তাহলে এটা 100 হয়ে যাবে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই দুই সাইডে বর্গ তুলে দিতে পারি, বর্গ তুলে দিয়ে এটা r/100 করতে পারি, এটা সমান সমান 1/10 করতে পারি। তো এই 10 আর এই 100 কাটলে হয়ে যাবে 10। তো r সমান সমান এই 10 1 10 হয়ে যাবে। তো সুদের হার 10%, অর্থাৎ এটা হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। সুন্দর একটি অঙ্ক। চলে যাবো 47 দাগের এই অঙ্কটিতে। কোনো দ্রব্যের চিহ্নিত মূল্যের উপর 10%, 4%, x% সমতুল্য ছাড় 19% হলে x এর মান কত হবে? তো এই অঙ্কটা কিভাবে নিমেষে সহজে সমাধান করবেন দেখুন। তবে তার আগে আমি এখানে যে অঙ্ক করেছিলাম সেই অঙ্ক এটা আমি মুছে দেবো, দিয়ে এখানে আমি অঙ্কটা সমাধান করব। তো কিভাবে সহজে সমাধান করতে হয় তো দেখতে থাকুন। তো এরকম যদি অঙ্ক থাকে তাহলে সহজে নিমেষে সমাধান করা যাবে এইভাবে। তো দেখুন, এখানে বলছে প্রথমে 10% ছাড়। তো আপনারা সবসময় মনে করবেন যে 10% ছাড়, 4% ছাড়, x% ছাড় এগুলো কিভাবে হয় দেখুন। এটা প্রথমে 10% ছাড়টা হয় এরকমভাবে, 1 বিয়োগ 10/100, তারপর এটা ইন্টু 1 বিয়োগ 4/100, তারপর আবার ইন্টু 1 বিয়োগ x/100। বলেছে এর সমতুল্য ছাড় কত? 19%, তাহলে 1 বিয়োগ 19/100। এখান থেকে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে এক্স এর মান সহজে বেরিয়ে যাবে। তো এখান থেকে এক্স এর মান কীভাবে সহজে আপনি বার করবেন, এটার মান থাকে কিন্তু 90/100, ইন্টু এটার মান থাকে কিন্তু 96/100, ইন্টু এটার মান থাকে কিন্তু 100 বিয়োগ x/100 ইকুয়াল এখানে থাকবে কিন্তু 81/100। তো আমরা এই 100 আর এই 100টা কেটে দিতে পারি, আর এখান থেকে এখানে যে 90 আছে এই 90 এই শূন্য আর এই শূন্য কেটে দিতে পারি, আর এই যে এখানে 9 আছে এই 9টা আর এই 81 কাটলে 9 9 81 হয়ে যায়। তো এখানে থাকবে 96/100, এখানে একটা 10 আছে, এখানে 9 আছে। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা এটা এরকম করতে পারি, এই যে 100 বিয়োগ x, এইটা সমান সমান 100 বিয়োগ x, এইটা সমান সমান এই জায়গায় যে 9 আছে 9কে আমরা 9 গুণ এই যে 10 আর এই 100 মানে 1000 করতে পারি, বাই এই 96টা নিচে চলে আসে। তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে 3 3 9 আর 3 32 96, তো 3000/32 হয়। তো সেই ক্ষেত্রে এখানে 3200 হয়ে যাবে, 32টা 100 সঙ্গে গুণ হয়ে গেলে 3200 হয়ে যাবে, আর বিয়োগ 32x হয়ে যাবে, এইটা সমান সমান 3000 হয়ে যাবে। এখন এখানে মাইনাস 32x থেকে যাবে, এটা সমান সমান 3000 মাইনাস এই 32টা ওই পাশে চলে যাবে, এখানে একটা শূন্য হবে। তো এখানে 3000 থেকে 3200 যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে থাকবে কিন্তু -32x, আর এখানে থাকবে -200। তো এই মাইনাসটা আর এই মাইনাসটা কেটে যাবে, তো x সমান সমান হয়ে যাবে 200/32, 200/32। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আর দিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে হয়ে যাবে 8 25 200 আর 4 8 32। তো x সমান সমান হয়ে যাবে 6.25। এটা 25/4, 25/4টাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 6.25 হয়ে যাবে, অর্থাৎ সিদ্ধান্তভাবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 48 দাগের এই অঙ্কটিতে। তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলব। আমরা এখানে যেটা আছে সেটা মুছে দেওয়ার পরে এখানে অঙ্কগুলো সমাধান করব। তো এখানে 48 দাগের অঙ্ক আছে দেখুন, স্থির জলে এক ব্যক্তি ঘন্টায় 18 কিলোমিটার বেগে সাঁতার কাটতে থাকে, কিন্তু স্রোতের প্রতিকূলে ওই একই দূরত্ব অতিক্রম করতে তার সেই সময়ের 5 গুণ সময় লাগে। স্রোতের বেগ কত? তাহলে এনার প্রতিকূলের বেগ কত? তো ওনার স্রোতের প্রতিকূলে ওই ব্যক্তির বেগ হচ্ছে প্রতিকূলের বেগ সমান সমান, যেহেতু 5 গুণ সময় লাগে ওই পথ যেতে, তাহলে 18/5, তো হয়ে যাবে 3.3 আর 3 দাও 18, 5 × 30, 3.6 কিমি পার আওয়ার। প্রতিকূলের বেগ হবে 3.6 কিমি পার আওয়ার। এখন বলেছে স্রোতের বেগ কত? তো স্রোতের বেগ এটা হয়ে যাবে
স্রোতের বেগ সমান সমান এই 18 মানে স্থির জলে নৌকার বেগ বিয়োগ প্রতিকূলের বেগ, তো 18 বিয়োগ 3.6 তো হয়ে যাবে 14.4 এত কিমি পার আওয়ার, অর্থাৎ দ্বীপ দেখকের সঠিক উত্তর। দেখবো আমরা 49-এর এই অঙ্কটি।